বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করছি ভালো আছো। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা থেকে তোমাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে সেকেন্ড পার্ট থেকে আলোচনা শুরু করব। আমরা ফার্স্ট পার্ট থেকে চ্যাপ্টার 3 শেষ করেছি, চ্যাপ্টার 1 শেষ করেছি এবং চ্যাপ্টার 2 আগেই সেকেন্ড ইয়ারের জন্য করা হয়েছে, যেটি তোমরা ইউটিউবে পাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তিনটাই শেষ এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। এখন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ও চলছে রানিং, সেটি আমি একটা অংশ পড়িয়েছি, একটা ম্যাডাম পড়াবে আর দুটা। আর এখন আমরা শুরু করতে যাচ্ছি সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। তো এটি এখান থেকে আমরা আজকের যে টপিকস বা আলোচ্য বিষয় হচ্ছে ড্যান্টার ফর্মুলা, পাশাপাশি ডাইজেশন। আজকের ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে, ড্যান্টাল ফর্মুলাটা লিখতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। পাশাপাশি ডাইজেশন বা পরিপাক কাকে বলে, পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড কাকে বলে, ডাইজেস্টিভ সিস্টেম কি, সেটা সম্পর্কে জানতে পারবে। আর আমরা পরিপাকের দুটি অধ্যায় আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে ডাইজেশন ইন বাক্কেল ক্যাভিটি, অর্থাৎ মুখগহ্বরে যে পরিপাক সেটি আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি চেষ্টা করব ডাইজেশন ইন স্টোমাক, অর্থাৎ পাকস্থলীতে পরিপাক। আর তাহলে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসলে ড্যান্টাল ফর্মুলা কাকে বলে বা দন্ত সংকেত বলতে কী বুঝো, এটি একটি কোশ্চেন এবং জ্ঞানমূলক হিসাবে আসবে ড্যান্টাল ফর্মুলা বা দন্ত সংকেত কাকে বলে। আর যখন ব্যাখ্যা চাইবে তখন এটি প্রয়োগের প্রশ্ন। তাহলে তোমাকে শুধু যদি ড্যান্টাল ফর্মুলা লিখতে বলা হয় সেটি জ্ঞানমূলক প্রশ্ন অথবা অনুধাবনও দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সংজ্ঞা লিখতে হবে, পাশাপাশি ড্যান্টাল ফর্মুলাটা লিখতে হবে অনুধাবনের প্রশ্ন হিসাবে। আর যদি সংকেতই শুধু জ্ঞানমূলক দেওয়া হয়, অর্থাৎ ড্যান্টাল ফর্মুলা কাকে বলে মানে লিখতে না বলে ফর্মুলাটা, তাহলে তুমি সংজ্ঞাটাই লিখবে, তবে ফর্মুলাটা লিখে দেওয়াটা ভালো। তবে না লিখলেও জ্ঞানমূলক প্রশ্ন তুমি সেটার নাম্বার পাবে। তাহলে আমরা ড্যান্টাল ফর্মুলাটা প্রথমে বলি, তারপর আমরা লিখবো। ড্যান্টাল ফর্মুলা হচ্ছে মানে যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালে দাঁতের সংখ্যা, তাদের প্রকার, বিন্যাস ইত্যাদি সঠিকভাবে জানা যায় বা বোঝা যায়, সেই সংকেতকে বলা হয় দন্ত সংকেত বা ড্যান্টাল ফর্মুলা। তাহলে আমি আবার বলছি যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীদের ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালে দাঁতের সংখ্যা, অবস্থান, প্রকার, বিন্যাস স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় বা বোঝা যায়, তাকেই দন্ত সংকেত বা ড্যান্টাল ফর্মুলা বলে। এখন আসো আমরা ব্যাখ্যাটা পরে করছি, প্রথমে ড্যান্টাল ফর্মুলাটা লিখি। এখানে ড্যান্টাল ফর্মুলা লেখা একটা আমি পরে ব্যাখ্যা করছি। ফর্মুলাটা হচ্ছে ICPM, অর্থাৎ ICPM লিখলা, একটা টান দাও, আবার একই কথা লিখো ICPM।
আইসিপিএম উপরে নিচে, এরপর 2 1 2 3 2 1 2 3, অর্থাৎ আইসিপিএম 2 1 2 3 এভাবে আমরা লিখব। তাহলে সমান এখানে যোগ করো 2 1 3 3 2 5 5 3 8 ইন্টু 2 8 ইন্টু 2, নিচেও একই অবস্থা 8 ইন্টু 2। তাহলে উপরের এটা হলো উপরের চোয়াল, এটা হচ্ছে নিম্ন চোয়ালের, উপরের চোয়ালের অর্ধাংশ নিম্ন চোয়ালের অর্ধাংশ। তাহলে এখানে হবে 16 প্লাস 16 ইকুয়াল টু 32। এই হচ্ছে ডেন্টাল ফর্মুলা। এখন আমি বুঝিয়ে দিচ্ছি এটার ব্যাখ্যা। তাহলে নিচে আমরা ব্যাখ্যাটা তোমরা লিখে নাও, আমি বলছি। এটা একটা পূর্ণাঙ্গ মানে প্রয়োগের প্রশ্ন। ডেন্টাল ফর্মুলা কাকে বলে মুখে বললাম, ডেন্টাল ফর্মুলাটা লিখলাম, এখন ব্যাখ্যা করছি। তাহলে প্রথমেই আমি বলি যে এখানে আইসিপিএম দিয়ে কি বোঝানো হয়। এখানে তোমরা ব্যাখ্যাতে পরে আমি সাজিয়ে বলছি, আগে বুঝিয়ে নিই যে আইসিপিএম, আই হচ্ছে ইনসিজর, মানুষের 4 ধরনের দাঁত আছে। কয় ধরনের? 4 ধরনের। তাহলে কি কি সেটা হচ্ছে তোমার আইতে ইনসিজর, সিতে ক্যানাইন, পিতে প্রিমোলার, এমে মোলার। তাহলে আমি নামগুলো এখানে লিখে দিই। যেমন আই যে লিখলা, আই হচ্ছে ইনসিজরের প্রথম অক্ষর, ইনসিজর। সি হচ্ছে ক্যানাইন, পি হলো প্রিমোলার, আর এম হচ্ছে মোলার। এই 4 ধরনের দাঁত মানুষের আছে। অর্থাৎ এখানে যেটি বিবেচ্য বিষয় সেটি হলো যে আই হচ্ছে ইনসিজর থেকে আসছে আই, ক্যানাইন থেকে আসছে সি, প্রিমোলার থেকে পি, মোলার থেকে আসছে এম। এখন এই ফর্মুলাটার এই যে আমরা লিখলাম আইসিপিএম, এই উপরের অংশটা হচ্ছে ঊর্ধ্ব চোয়ালের অর্ধেক, আর নিচের অংশটা হচ্ছে নিম্ন চোয়ালের অর্ধেক। তাহলে ঊর্ধ্ব চোয়ালের অর্ধেকের মধ্যে ইনসিজর হচ্ছে 2টা, ক্যানাইন হচ্ছে 1টা, প্রিমোলার হচ্ছে 2টা, মোলার হচ্ছে 3টা। তাহলে ঊর্ধ্ব চোয়ালের অর্ধেক, অর্থাৎ আমাদের উপরের চোয়াল নিম্ন চোয়াল, আমরা যদি ঠিক অর্ধেক করে ফেলি, যে কোনো অর্ধেক ডান অথবা বাম, তাহলে উপরের চোয়ালের অর্ধেকে আছে 8টা দাঁত, যোগ করলে হবে 8টা। নিম্ন চোয়ালের অর্ধেকেও আছে 8টা। এটিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পূর্ণ চোয়াল চলে আসবে, অর্থাৎ ঊর্ধ্ব পূর্ণ চোয়াল, নিম্ন পূর্ণ চোয়াল। তাহলে টোটাল ঊর্ধ্ব চোয়ালে আমাদের দাঁতের সংখ্যা হচ্ছে 16, নিম্ন চোয়ালে দাঁতের সংখ্যা হচ্ছে 16, টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 32। তাহলে এবারে মনে করো আমরা ব্যাখ্যাটা এভাবে লিখবে যে মানুষের 4 ধরনের দাঁত আছে, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। তাহলে ইনসিজর হচ্ছে এই আমাদের, যদি আমরা এখান থেকে যে কোনো অর্ধেক থেকে ধরি, যে এগুলো হচ্ছে ইনসিজর, সামনেগুলো হচ্ছে ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার এবং একেবারে যেগুলো আমরা আক্কেল দাঁত বলি সেগুলো হচ্ছে মোলার। তাহলে ব্যাখ্যাটা হবে যে মানুষের 4 ধরনের দাঁত আছে, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। প্রত্যেক দাঁতের প্রথম অক্ষর দিয়ে আইসিপিএম এভাবে সাংকেতিক চিহ্ন হিসাবে সাজানো হয় এবং প্রতি চোয়ালের অর্ধাংশের দন্ত সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে পূর্ণ চোয়ালের দন্ত সংখ্যা পাওয়া যায়। আর এই ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালের দন্ত সংখ্যা যোগফল হচ্ছে 32, যা ডেন্টাল ফর্মুলাতে ব্যাখ্যা করা হয়। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা জানতে পাচ্ছি যে মানুষের টোটাল মানে 4 ধরনের দাঁত আছে। এখন আসো যে এখান থেকে আমরা ব্যাখ্যাতে আরেকটা জিনিস লিখতে হবে যে ইনসিজর কয়টা আছে, ক্যানাইন কয়টা আছে, প্রিমোলার কয়টা আছে, মোলার কয়টা আছে। হ্যাঁ, আচ্ছা, ইনসিজর হলো আমাদের, আমরা সংখ্যার দিক থেকে যদি দেখি যে ইনসিজর টিথ হলো, এখানেই লিখি, ইনসিজর টিথ হচ্ছে তোমার কয়টা। আগে দেখো যে এখানে ইনসিজার ঊর্ধ্ব চোয়ালের অর্ধেকে ইনসিজার যদি 2টা হয় তাহলে পূর্ণ ঊর্ধ্ব চোয়ালে কয়টা?
4টা। তাহলে ঊর্ধ্ব চোয়ালে 4টা হলে নিম্ন চোয়ালেও 4টা। তাহলে ইনসিজার আমরা ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়ালে মোট ইনসিজরের সংখ্যা হচ্ছে 8। আচ্ছা, এবার আসো ক্যানাইন। ক্যানাইন ঊর্ধ্ব চোয়ালে 1টা, তাহলে অর্ধেকে 1টা, তাহলে পূর্ণ ঊর্ধ্ব চোয়াল হচ্ছে 2টা, নিচে চোয়ালে হবে 2টা, 2 2 4। ক্যানাইনের সংখ্যা হচ্ছে 4। তারপর হচ্ছে প্রিমোলা। প্রিমোলা হচ্ছে ঊর্ধ্ব চোয়ালের অর্ধেকে যদি 2টা হয় তাহলে ঊর্ধ্ব চোয়ালে 4টা, একইভাবে নিম্ন চোয়ালেও 4টা, তাহলে দুই চোয়ালে মিলে তাদের সংখ্যা হবে 8। আচ্ছা, এবারে আসো মোলার টিথ। মোলার হবে ঊর্ধ্ব চোয়ালের অর্ধেকে 3টা, তাহলে ঊর্ধ্ব চোয়ালে হচ্ছে 6টা, একইভাবে নিম্ন চোয়ালে হবে 6টা, 6 6 12টা, 12। তাহলে এখন তুমি যোগ করে দেখো 32 হয় কিনা। 8 4 12, 12 4 20, 20 আর 12 হচ্ছে 32। ঠিক আছে, তাহলে 8 4 12, 12 8 হলো 20, 20 আর 12 32। তাহলে এটি হচ্ছে দন্ত সংকেত কাকে বলে, দন্ত সংকেত লিখলাম এবং ব্যাখ্যা করলাম। এটা পূর্ণাঙ্গ একটা কোশ্চেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আসো আমরা দ্বিতীয় ধাপে যাই। আজকে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আসলে ডাইজেশন বা পরিপাক কাকে বলে। তো পরিপাক হলো যে এটা সরল খাদ্যের উপরে হয় পরিপাকটা। যেমন মনে করো আমরা খাদ্যকে প্রথমে গ্রহণ করি মুখের পরে, সেখানে চর্বণ পেষণের মাধ্যমে এটাকে পরিপাকের উপযোগী করা হয়। তাহলে উপযোগী করার পরে এটা হরমোন পরোক্ষভাবে কাজ করে, উৎসেচক প্রত্যক্ষভাবে কাজ করে, এবং তাদের যে ফাংশনাল অ্যাক্টিভিটি তার ফলে একটা জটিল খাবার পরিণত হয় সরল খাবারে, যেটা অপরিশোষণযোগ্য সেটা পরিণত হয় পরিশোষণযোগ্য অবস্থায়, আর যেটি তোমার অদ্রবণীয় খাবার সেটি দ্রবণীয় খাবারে পরিণত হয়। তাহলে এই বিষয়গুলোকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষ কর্তৃক গৃহীত জটিল, এখানেও প্রাণী কর্তৃক গৃহীত বললেও হবে, প্রাণী কর্তৃক গৃহীত জটিল অদ্রবণীয় এবং অপরিশোষণযোগ্য খাদ্য হরমোনের পরোক্ষ প্রভাবে এবং উৎসেচকের প্রত্যক্ষ কার্যকারিতায় ভেঙে যথাক্রমে সরল, দ্রবণীয় এবং পরিশোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকেই বলা হয় পরিপাক। তাহলে আমি আবার বলছি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় অথবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে কোনো একটা বললেই হবে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় প্রাণী কর্তৃক গৃহীত জটিল, অদ্রবণীয় এবং অপরিশোষণযোগ্য খাদ্য হরমোনের পরোক্ষ প্রভাবে এবং উৎসেচকের কার্যকারিতায় ভেঙে যথাক্রমে সরল, দ্রবণীয় এবং পরিশোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকেই বলা হয় পরিপাক বা তাকে পরিপাক বলে। তাহলে আমরা পরিপাক বুঝতে পারলাম। এখানে হরমোন পরোক্ষভাবে কাজ করে আর এনজাইম সরাসরি কাজ করে বা প্রত্যক্ষভাবে কাজ করে, আর পরিণতিতে একটা জটিল খাবার সরল খাদ্যে পরিণত হয়, অদ্রবণীয় খাবার দ্রবণীয় খাদ্যে পরিণত হয়, অপরিশোষণযোগ্য খাবার পরিশোষণযোগ্য অবস্থায় পরিণত হয়। তবে পরিপাক আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খাদ্যের উপাদান কিন্তু 6টি: প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, পানি, খনিজ লবণ এবং ভিটামিন। তার মধ্যে 3টা পরিপাকের প্রয়োজন হয় আর বাকিগুলো পরিপাকের প্রয়োজন হয় না, যেমন পানি, ভিটামিন এবং খনিজ লবণ, এগুলো পরিপাকের দরকার হয় না। পরিপাকের দরকার হয় প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। তাহলে এখন আমরা এখানে দেখব যে নেক্সট যেটি আছে, যে ডাইজেশন আমরা বললাম কাকে বলে, সাথে সাথে রিলেটেড হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ডাইজেশনের সাথে জড়িত যেটি, এগুলো তোমার লিখে ফেলো। পরিপাক কাকে বলে এটা একটা কোশ্চেন, ট্রিপল স্টার বলতে পারো। তারপর হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি কাকে বলে? তাই ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যে সমস্ত গ্রন্থি নিঃসৃত রস পরিপাকে সাহায্য করে, তাদেরকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড। অথবা বলা যায় যে যে সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত রস এনজাইম অথবা হরমোন বহন করে এবং পরিপাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহায্য করে, তাকেই সেসব গ্ল্যান্ড বা গ্রন্থিকেই বলা হয় পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে এটি আমরা আলোচনা করলাম। এখন আমরা পরিপাকের প্রক্রিয়ায় যাব। পরিপাকের প্রক্রিয়াটাকে আবার সব পরিপাককে দুটো ভাগে ভাগ করা হয়।
একটা কোশ্চেন লেখো, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক কাকে বলে। আমরা আগে সেটি আলোচনা করি, তারপর আমরা এখানে যাব বাক্যের ক্যাভিটিতে যে পরিপাকটা হয়। তো পরিপাককে দুটো ভাগ ধাপে বিভক্ত করা হয়। একটি হচ্ছে যান্ত্রিক পরিপাক, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক হলো যে আমরা যখন খাবারটা গ্রহণ করি তখন আমাদের চোয়াল ব্যবহৃত হয়, দন্ত ব্যবহৃত হয়, লালা গ্রন্থি থেকে লালা রস মিশ্রিত হয়। এগুলো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাদ্যটা চর্বণ, পেষণ, লালা মিশ্রণের মাধ্যমে এটা একটা পাক মণ্ডে পরিণত হয়, অর্থাৎ পরিপাকের উপযোগী একটা অবস্থায় চলে আসে। আর এই ব্যবস্থাটাকে বলা হয় যান্ত্রিক পরিপাক। এখানে আসলে সরাসরি পরিপাক হয় না, পরিপাকের উপযোগীকরণ প্রক্রিয়াটাই হলো যান্ত্রিক পরিপাক। এখানে যন্ত্রের ব্যবহার, অর্থাৎ এখানে যন্ত্র হচ্ছে তোমার ঊর্ধ্বচোয়াল, নিম্নচোয়াল, দাঁত, নালাগ্রন্থি, এগুলোই হচ্ছে যন্ত্র। তাহলে এটা তোমার পরিপাকের উপযোগীকরণ প্রক্রিয়াটাই হলো মূলত যান্ত্রিক পরিপাক। এবার আসো যে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা হচ্ছে অ্যাকচুয়াল পরিপাক। সেটি হচ্ছে যে খাদ্য যখন যান্ত্রিক পরিপাকের ফলে নিষ্পেষিত পাক মণ্ডে পরিণত হয়, তখন উৎসেচকের কার্যকারিতায় এটি সরল অবস্থা প্রাপ্ত হওয়াকেই বলা হয় রাসায়নিক পরিপাক। সেখানে কেমিক্যাল কাজ করছে, জৈব রাসায়নিক উপাদান কাজ করছে, হরমোন কাজ করছে, এনজাইম কাজ করছে, মেইনলি এনজাইম। তাহলে এখন মনে করো আমরা বলতে পারি যা রাসায়নিক পরিপাক যে কোনো একটা উৎসেচক দিয়ে, যেমন মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, তাহলে এটি হচ্ছে রাসায়নিক পরিপাক। আমরা যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক সম্পর্কে জানতে পারলাম, কাকে বলে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে। এখন আমরা একটু গভীরে যাচ্ছি যে ডাইজেশন ইন বাক্কেল ক্যাভিটি, মুখবিবর। আমরা জানি যে আমরা খাবারটা প্রথমেই মুখবিবরে নিয়ে থাকি। তো মুখবিবরে খাবার নেবার পর প্রথমে যেটা হয় সেটি হচ্ছে যান্ত্রিক পরিপাক, তারপর যান্ত্রিক পরিপাকের পরে সেখানে হয় রাসায়নিক পরিপাক। তাহলে আমরা প্রশ্নটা লেখো যে মুখবিবরে খাদ্য পরিপাক ব্যাখ্যা করো বা বর্ণনা করো, অথবা তোমাকে বাক্যের ক্যাভিটি যেটাকে বলে মুখবিবর লিখে দিয়ে বললো যে এখানে পরিপাক প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখতে পারি মুখবিবরে পরিপাক বা বাক্যের ডাইজেশন ইন বাক্যের ক্যাভিটি। এটাই একটা কোশ্চেন। মুখবিবরে পরিপাক, আজকে আমরা এটাই পড়ব। নেক্সটে আমরা স্টোমাকের পরিপাকটা, পাকস্থলীর পরিপাকটা লিখব। তাহলে মুখবিবরে খাদ্য যখন আমরা গ্রহণ করি তখন প্রথমেই সেখানে তোমার চোয়ালের ঊর্ধ্বচোয়াল, নিম্নচোয়াল, দন্তের ব্যবহার হয়, লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। তো লালা নিঃসৃত হয়ে খাদ্যটাকে কিছুটা পিচ্ছিল পদার্থে পরিণত করে, এবং লালার মধ্যে থাকে মুখবিবরে আমাদের প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে মুখবিবরে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাকটা ঘটে, কিন্তু লিপিড এবং প্রোটিন পরিপাকটা মুখবিবরে হয় না। তো মুখবিবরে যখনই লালার রস নিঃসৃত হয়, সেই লালা রসের মধ্যে থাকে দু ধরনের এনজাইম। একটা হচ্ছে টায়ালিন, এখানে দুটি এনজাইম থাকে, একটি হচ্ছে টায়ালিন, আরেকটি হচ্ছে মল্টেজ। এই দুটো উৎসেচক মিশ্রিত হয়। এখন যখন তোমার লালারস থেকে টায়ালিন নিঃসৃত হচ্ছে, তো টায়ালিন যার উপরে কাজ করে জটিল শর্করা, মনে করো জটিল শর্করাকে ভেঙে এটার উপরে কাজ করে। এটা আমরা এখানে 1 নাম্বার দিচ্ছি, জটিল শর্করা, এটার উপরে কাজ করে টায়ালিন। টায়ালিন কাজ করছে, টায়ালিন এই জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে। মল্টোজ হলো অপেক্ষাকৃত সরল, মানে জটিল থেকে সরল। এরপরে এই মল্টোজে যখন পরিণত হয়, তখন মল্টোজের উপরে আবার কাজ করে
মল্টোজকে উপরে কাজ করে মল্টেজ। মল্টেজটা হচ্ছে উৎসেচক আর মল্টোজটা হলো খাদ্য। তাহলে মল্টেজ এই মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। মুখবিবরে পরিপাকটা এটুকুই সম্পন্ন হয় এবং এখানে লিপিড এবং প্রোটিনটা অবিকৃতই থেকে যায়, অপরিবর্তিত থেকে যায় এবং সেটি পরবর্তীতে মুখবিবর থেকে অন্ননালী পথে পাকস্থলীতে পৌঁছায়। আমরা নেক্সট ডেতে পাকস্থলীতে পরিপাকই পড়ব। তাহলে এখানে আমরা মুখবিবর পরিপাকটা আবার একটু রিপিট করছি যে খাদ্য যখন আমরা গ্রহণ করি, গ্রহণ করার পর লালাগ্রন্থি থেকে লালারস স্খলিত হয় এবং লালারসের মধ্যে প্রোটিন এবং কার্বোহাইড্রেট পরিপাককারী, প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো উৎসেচক থাকে না এবং সেখানে থাকে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকই শুধুমাত্র সেখানে থাকে এবং যেই দুটো উৎসেচক থাকে সেটি হচ্ছে টায়ালিন এবং মল্টেজ। টায়ালিন প্রথমেই জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করে, পরবর্তীতে মল্টেজ ওই মল্টোজকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করে। তাহলে গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাকের শেষ ধাপ। তার মানে এখানে মোটামুটি কার্বোহাইড্রেটের একটা অংশের পূর্ণ পরিপাক ঘটে। তারপরে এই মনে করো কার্বোহাইড্রেটটা পরিপাক হলো কিন্তু লিপিড পরিপাক হলো না, প্রোটিন পরিপাক হলো না, সেগুলো অবিকৃত অবস্থায় এই গ্লুকোজের সাথে তারা চলে যায় অন্ননালী পথে পাকস্থলীতে, সেখানে গিয়ে প্রোটিন পরিপাক হয়। আমরা নেক্সট ডেতে প্রোটিন পরিপাকটা আমরা নেক্সট ডেতেই পড়ব। ডাইজেশন প্রোটিন পরিপাকে আমরা স্টোমাকে পরিপাক অর্থাৎ পাকস্থলীতে পরিপাকটা নেক্সট ডের জন্য থাকলো, সেদিন আমরা সেটি আলোচনা করব। তো আমরা তাহলে সেই ক্লাস পর্যন্ত অপেক্ষায় থাকি। আশা করি করছি তোমরা ভালো থাকবে। আমরা সেই এরপরে আমরা সেদিন পাকস্থলীতে পরিপাকের সাথে ক্ষুদ্রান্ত্রের পরিপাকের দিকে যাব, অর্থাৎ আমরা সামনের দিকে অগ্রসর হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।